ওয়েলকাম আবার ডিজিটাল এডুকেয়ার। আজকে আমরা প্রথম অধ্যায়ের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে গত ক্লাসে আমরা বিশ্বায়ন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করব। জাতীয় স্বার্থ একটা গুরুত্বপূর্ণ টপিক, আমরা সেটা নিয়ে একটু দেখি। জাতীয় স্বার্থ বলতে কি সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করব। স্বার্থ অর্থাৎ ইন্টারেস্ট। জাতীয় স্বার্থ ইংলিশকে আমরা বলবো ন্যাশনাল ইন্টারেস্ট। অর্থাৎ আমরা যদি আমাদের জীবনের ক্ষেত্রেও দেখি, আমরা সব কিছুতেই আমরা আগে আমাদের নিজের স্বার্থটাকেই দেখব। অর্থাৎ আমরা যদি কোনো কিছু করি সেখানে আমাদের কি লাভ সেগুলো আমরা আগেই বুঝে নেই, তারপর সেটা আমরা আগাই। তো এখানে যে জাতীয় স্বার্থ সম্পর্কে আমরা একটু হলো আলোচনা করেছিলাম যখন আমরা ক্ষমতার সম্পর্কে পড়েছিলাম। ক্ষমতার বিভিন্ন উপাদানগুলো নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন একটা উপাদান ছিল জাতীয় স্বার্থ। সেখানেই আমরা মোটামুটিভাবে আলোচনা করেছিলাম জাতীয় স্বার্থটা কী জিনিস। আজকে আমরা সেই জাতীয় স্বার্থ সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। এবার জাতীয় স্বার্থের ক্ষেত্রে প্রত্যেকটা দেশ তার নিজের যে জাতীয় স্বার্থ বা ইন্টারেস্ট সেটাকে আগে প্রাধান্য দেবে। অর্থাৎ কোনো একটা দেশ যদি অন্য কোনো দেশের সঙ্গে ট্রেড বা সম্পর্ক গড়ে তুলতে চায়, সেক্ষেত্রে তাদের যে জাতীয় স্বার্থ সেটা নিয়েই বেশি গুরুত্ব দেবে। এক্ষেত্রে অনেকে অনেক রকম সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে আমরা একটু দেখে নেব। পামার ও পারকিন্স কি বলেছিলেন? পামার ও পারকিন্স মনে করেন জাতীয় স্বার্থ হলো আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের কেন্দ্রীয় ধারণা। অর্থাৎ এটা আমরা আগেও দেখেছিলাম, ক্ষমতার যে আমরা যখন পড়েছিলাম সেখানে, যে জাতীয় স্বার্থ হলো আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের কেন্দ্রীয় ধারণা। জর্জ কেন্নানের মতে বস্তুকে আমরা জানতে এবং অনুধাবন করতে পারি, তাকে আমাদের জাতীয় স্বার্থ নামে অভিহিত করা যেতে পারে। হার্টম্যান জাতীয় স্বার্থ হলো তাই যা প্রতিটি রাষ্ট্র অর্জন ও সংরক্ষণ করতে বিশেষভাবে আগ্রহী। এটার মানেটা হচ্ছে প্রতিটি রাষ্ট্র অর্জন ও সংরক্ষণ করতে বিশেষভাবে আগ্রহী। অর্থাৎ সেই জাতীয় স্বার্থের যদি আমরা গুরুত্বগুলো দেখি, তাদের মধ্যে প্রধান যে গুরুত্ব সেটা হচ্ছে প্রত্যেকটা দেশ তাদের নিজের যে অভ্যন্তরীণ যে নিরাপত্তা, তারপরে নিজের দেশকে যাতে অন্য দেশের থেকে বেটার করা যায় সেগুলো নিয়ে আলোচনা করে। Our national interest is all that we are really capable of knowing and understanding. হার্টম্যান বলেছেন জাতীয় স্বার্থ, এটা তো বলাই হলো। তো এটা এখানে আমরা দেখতে পাই জাতীয় স্বার্থের কোনো সর্বজনীন গ্রাহ্য অর্থ নির্ধারণ একটি জটিল বিষয়। অর্থাৎ একটা যে নির্দিষ্ট করে, আবার যেমন আমরা কোনো একটা সংজ্ঞা সম্পর্কে যদি আমরা পড়ি যে জড় বস্তু কি বা সজীব বস্তু কি, এগুলো একটা নির্দিষ্ট সংজ্ঞা থাকে, কিন্তু এখানে জাতীয় স্বার্থের ক্ষেত্রে এরকম নির্দিষ্ট কোনো সংজ্ঞা থাকে না। আর এক এক সময় এক এক রকমভাবে জাতীয় স্বার্থের উপাদানগুলো চেঞ্জ হতেই পারে। বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিকোণের প্রবক্তা জে মর্গেনথাউ জাতীয় স্বার্থের ধারণার ব্যাখ্যা দিতে রাজনৈতিক বাস্তবতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। রাজনৈতিক বাস্তবতা যখন আমরা পরে আমরা প্রকৃতি বা জাতীয় স্বার্থ রক্ষার যে বিভিন্ন পদ্ধতিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, তখন এগুলোকে আবার বিশেষ করে দেখব। জাতীয় স্বার্থের বিশ্লেষণে নৈতিক বা মতাদর্শগত মানদণ্ডকে তিনি গ্রহণ করেননি। এখানে আমরা দেখতে পাচ্ছি মর্গেনথাউ বলেন ক্ষমতাকেন্দ্রিক স্বার্থের প্রেক্ষিতে রাষ্ট্রনেতারা তাদের কাজকর্ম পরিচালনা করে থাকেন। এটা আমরা বর্তমানে যদি আমরা দেখি যে প্রত্যেকটা পার্টি, আমরা এই যে আজকে যেহেতু লোকসভা চলছে, তো প্রত্যেকটা পার্টির আমরা যদি একটা দেখি কি স্বার্থ থাকবে, এবং সেই স্বার্থকে বজায় রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের তাদের পদ্ধতি অবলম্বন করতে দেখি। তো এখানে তাই বলা হয়েছে যে মর্গেনথাউর মতে ক্ষমতাকেন্দ্রিক স্বার্থের প্রেক্ষিতে রাষ্ট্রনেতারা তাদের কাজকর্ম পরিচালনা করে থাকেন। তার বক্তব্য হলো ক্ষমতাকেন্দ্রিক স্বার্থের ধারণা হলো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক বাস্তবতার প্রধান পরিচয়ক। অর্থাৎ ক্ষমতাকেন্দ্রিক স্বার্থের ধারণা আন্তর্জাতিক রাজনীতি অর্থাৎ আমরা যখন অন্য কোনো দেশের সঙ্গে যে রাজনীতির সম্পর্কগুলো দেখব সেখানে। তো মেন কথা আমরা যদি দেখি জাতীয় স্বার্থ, আমরা দেখব যে কোনো একটা দেশ তার নিজের যে স্বার্থ সেটাকেই আমরা
প্রাধান্য দেব। এবার আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা কোনো কোনো সময়, যেমন অনেক দেশে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা ভ্যাকসিন আমরা ফ্রিতে দিচ্ছি, বা কোনো একটা দেশ সংকটের মুখে পড়েছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের সাহায্য দিয়ে হেল্প করছি। তো সেক্ষেত্রে এবার অনেকের প্রশ্ন যে নিজের দেশকে বাদ দিয়ে অন্য দেশে আবার ফ্রিতে এত কিছু দিচ্ছে, তো এর পিছনে কি কারণ? তাহলে এর পিছনে আমরা দেখব যে আমরা যেহেতু দিচ্ছি, তাহলে অবশ্যই আমাদের কি থাকবে, জাতীয় স্বার্থ থাকবে। আমরা সাধারণত পরীক্ষার আগে যদি আমরা দেখি যে বিশেষ করে যারা একটু ভালো পারে, সেই ক্ষেত্রে তাদের সাথে আমরা কি ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। এর কারণটা হচ্ছে কি, যাতে পরীক্ষায় একটু হলো অ্যাডভান্টেজ আমরা পাই। তো সেক্ষেত্রে একই রকম করে দেশের ক্ষেত্রেও তাই। এবার আমি আমার সামনে যে বসে আছে সে যদি একটু বেশি পারে, এবার মনে করো যে এবার ধরো যে তার কলমের কালি শেষ, ঠিক আছে, তো এক্ষেত্রে তার কাছে কলম নেই, এবার আমি না নিজেই দিয়ে দেবো যে কলমটা নেই, তাই না? যে এক্ষেত্রে কি, যে আমার একটা প্রশ্ন হচ্ছে না, সেই প্রশ্নের উত্তরটা সে বলে দিচ্ছে, বোঝা গেল? তো এক্ষেত্রে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমি যে তাকে পেনটা দিলাম, সেক্ষেত্রে অনেকে ভাবে বাহ খুব ভালো, তো সে একদম খুব সাহায্য করলো তাকে, যে পেন দিয়ে তার 2 নম্বর মিস হয়ে গেল না, তাই না? অনেক সিরিয়ালে আমরা দেখেছিলাম না যে 2 নম্বর সে কম পাইছে, তাই না? যে কলমের কালি শেষ, তো সেই ক্ষেত্রে তার যাতে 2 নম্বর কম না হয়, তার জন্য আমরা তাকে পেনটা দিলাম। কিন্তু এখানে যে আমি একদম নিঃস্বার্থভাবে যে পেনটা দিলাম সেটা না, আমারও একটা উদ্দেশ্য আছে, যে আমি তার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর শুনে নেব বা জেনে নেব। তো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই আমাদের স্বার্থ আছে। তো একই রকমভাবে যদি আমরা বৃহৎ ক্ষেত্রে দেখি, সেই বৃহৎ ক্ষেত্রে আমরা রাষ্ট্রকে একটা পার্সেন্ট ধরছি। আমি গত ক্লাসে বলছিলাম যে পড়াশোনা শুধুমাত্র মুখস্থ করে হবে না, বাস্তব রিলেটের সঙ্গে যদি আমরা বুঝে নেই, তাহলে সহজেই আমরা সেই বিষয়টা বুঝতে পারবো। আর ভালো রেজাল্ট করার জন্য তো যদি মুখস্থ কোনো ব্যাপারই না। কিন্তু এবার আমরা জাতীয় স্বার্থ সম্পর্কে পড়লাম, এবার 8-এর মধ্যে আসলে একদম 2-3 বার বা অনেক কয়েকবার মুখস্থ করে খাতায় লিখে দিলাম, 8-এ 8 পেয়ে গেলাম। কিন্তু যখন অন্য কেউ বলবে যে জাতীয় স্বার্থটা কী জিনিস আমাকে একটু বোঝা, তখন আমরা কিছুই বলতে পারবো না, সেই ক্ষেত্রে পড়াশোনা বেকার। তো আমাদের অবশ্যই বুঝতে হবে। তো নেক্সট যেটা আমরা দেখব, তাহলে জাতীয় স্বার্থ যদি আমরা দেখি এক কথায়, তাহলে আমরা বুঝে গেলাম যে জাতীয় স্বার্থটা কি। নেক্সট আমরা যে বিষয়টা দেখব, জাতীয় স্বার্থের প্রকৃতি বা ধারণা। একটু আগে আমরা দেখলাম যে মর্গেনথাউ মনে করেন জাতীয় স্বার্থের ধারণার সঙ্গে অস্তিত্বের প্রশ্ন জড়িত রয়েছে। অবশ্যই জাতীয় স্বার্থের ধারণার সঙ্গে অস্তিত্বের প্রশ্ন জড়িত রয়েছে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রের জাতীয় স্বার্থ তার সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ আমরা এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম আমরা জাতীয় স্বার্থ দেখব, তাই বলা হয়েছে। জোসেফ ফ্রাঙ্কলের অভিমত হল বিদেশ নীতি রূপায়ণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ধারণা মুখ্য ভূমিকা রূপে কাজ করে। আমরা পাওয়ার অর্থাৎ ক্ষমতার ক্ষেত্রেও আমরা এই বিষয়টা দেখেছিলাম। বিদেশ নীতি বা ফরেন পলিসি আমরা পরের চ্যাপ্টারে অবশ্যই, এখানে যেমন আমরা জাতীয় স্বার্থ সম্পর্কে পড়ছি, পরের চ্যাপ্টারে হয়তো বিদেশ নীতি একটা টপিক আলাদাই আছে, সেই ক্ষেত্রে আমরা দেখব বিদেশ নীতি কী, এবং বিদেশ নীতির ক্ষেত্রে আমরা জাতীয় স্বার্থটা অবশ্যই দেখব। অর্থাৎ আমরা যদি কোনো দেশের সঙ্গে বিদেশ নীতি গ্রহণ করি, সেক্ষেত্রে আমার দেশের কি সুবিধা বা আমার দেশের কি লাভ হবে, সেই বিষয়টাকে আমরা আগে প্রাধান্য দিব। বোঝা গেল? তাই ফ্রাঙ্কেল বলছে যে বিদেশ নীতি এটা। অবশ্য জাতীয় স্বার্থের ধারণার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা সম্ভব নয় বলেও তিনি মনে করেন, যেটা আমরা একটু আগে বললাম যে জাতীয় স্বার্থে এবার অন্য কোনো বিষয় সম্পর্কে যেমন বলা হলো যে জড়বস্তু কি, সজীব বস্তু কি, নির্জীব বস্তু কি, এদের নির্দিষ্ট সংজ্ঞা আছে, কিন্তু জাতীয় স্বার্থের ধারণার সুস্পষ্ট ব্যাখ্যা সম্ভব নয়। জাতীয় স্বার্থ শুধু যে একটি দেশের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গড়ে ওঠে তাই নয়, আন্তর্জাতিক পরিস্থিতি ও অন্য রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়ার উপরও নির্ভরশীল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন। আন্তর্জাতিক পরিস্থিতি বলতে আমরা ছোটোবেলায় যখন আমরা দেখছিলাম বা আমরা ভাবতাম যে আমাদের দেশ বাদ দিয়ে অন্য কোনো দেশে কোনো যুদ্ধ বা কোনো অভ্যন্তরীণ কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। আমরা ওটাই ভাবতাম যে ওদের ওইখানে কিছু হচ্ছে, তো আমাদের এখানে কি। কিন্তু বর্তমানে যখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছি, তখন আমরা বুঝতে পারছি যে সেই যতই শুধু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্পর্ক খারাপ হোক না কেন, ওদের মধ্যে যে যুদ্ধ চলছে তার প্রভাব গোটা বিশ্বের মধ্যেই আমরা দেখতে পাই। তো এখানে তাই বলা হয়েছে যে আন্তর্জাতিক পরিস্থিতি ও অন্য রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়ার উপর তা নির্ভরশীল।
এবার আমরা যদি জাতীয় স্বার্থের বিভিন্ন যে উপাদান আছে, বিদেশ নীতি, তারপরে অন্য বিষয়গুলো, সেগুলো এবার আমরা ধরলাম সেই বিগত অনেক বছর আগেই রাশিয়া বা ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্কটা ছিল এবং যে যে বিষয়গুলোর উপর প্রাধান্য দেওয়া হয়েছে, ওই বিষয়গুলো নিয়েও এখনও আমরা ওইভাবেই চলছি। কিন্তু বর্তমান পরিস্থিতি কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এর ফলে আমাদের কি করতে হবে, সেই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য মেনে আমাদের সেই যে কিছু কিছু টপিক বা কিছু কিছু শর্ত, সেগুলো চেঞ্জ করতে হবে। তার জন্য বলা হয়েছে এখানে যে আন্তর্জাতিক পরিস্থিতি অন্য রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়ার উপর, অর্থাৎ এবার পাকিস্তান যদি ভাবে যে আগে থেকেই তো ভারত এখনও স্বাধীন একটা বা শান্তিপ্রিয় একটা রাষ্ট্র, যে আমরা যদি তাদের ভিতরে ঢুকেও যদি কোনো কিছু গোলযোগ পাকাই, তবু তারা কোনো কিছু বলবে না বা একটু নরম প্রতিক্রিয়া দেখাবে, এই সুযোগটাকে নিয়ে তারা বেশি করে কাজে লাগাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা যদি দেখি যে বর্তমান যে সিচুয়েশন বা বর্তমান যে সরকার, তারা বিদেশ নীতি হোক বা আন্তর্জাতিক স্বার্থ বা জাতীয় যে স্বার্থ, সেটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, যে আমাদের কাছে আমাদের দেশেই প্রধান। এবার এর জন্য যদি আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে ভাবতে হয়, সেটাতেও আমরা পিছপা হব না। তো এই ক্ষেত্রে তার জন্য বলা হয়েছে জাতীয় স্বার্থের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনো হয় না। ফ্রাঙ্কলের মতে বিদেশ নীতির মুখ্য ধারণা হলো জাতীয় স্বার্থ। ফরেন পলিসি যেটা একটু আগেই বলা হলো, যে জাতীয় স্বার্থ হচ্ছে বিদেশ নীতির মুখ্য ধারণা। এ হলো সমস্ত জাতীয় মূল্যবোধের একটি সমষ্টি। তাহলে আমরা এখানে দেখলাম যে জাতীয় স্বার্থের নির্দিষ্ট কোনো একটা সংজ্ঞা থাকবে না। বর্তমান পরিস্থিতি বা ভবিষ্যতে এখন যেভাবে আমরা বিদেশ নীতি নির্ণয় করছি বা বিদেশ নীতি নির্ধারণ করছি, ভবিষ্যতে যদি পরিস্থিতি চেঞ্জ হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো এটা গেল। এবার আমরা জাতীয় স্বার্থ যেহেতু বুঝে গেলাম, এবার পরবর্তীতে আমরা একটু দেখব যে জাতীয় স্বার্থের সঙ্গে কোন কোন বিষয়গুলো জড়িত। 1 নাম্বার অবশ্যই আমরা দেখব জাতীয় নিরাপত্তা। তারপরে এই যে জাতীয় নিরাপত্তা অবশ্যই আমরা দেখব যে জাতীয় নিরাপত্তা মানে কি, আমরা আমাদের দেশের যে নিরাপত্তা সেটা আগে প্রাধান্য দেব। তার জন্য বিভিন্ন যদি আমাদের বল প্রয়োগও করতে হয় কোনো কোনো সময়, সেটা তো আমরা পিছপা হব না। জাতীয় উন্নয়ন বলতে নিজের দেশ কীভাবে উন্নয়ন করবে বা উন্নতি করবে, সেটা বলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা অবশ্যই দেখেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্বটা একটা দুটো মেরুতে ভাগ হয়ে যায়। একটা আমরা যদি দেখি, একটা হচ্ছে রাশিয়া নিয়ন্ত্রিত, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইউএসএ। বিশ্বায়নের ক্ষেত্রে পড়ানোর সময় আমরা বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা দুনিয়া বা গোটা বিশ্বটা দুটো দিকে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে রাশিয়া নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে ইউএসএ। এবার সমস্যা হলো তৃতীয় বিশ্বের যে দেশগুলো, অর্থাৎ যেমন ভারত, চীন, বাংলাদেশ, এই যে দেশগুলো, এগুলোর ক্ষেত্রে সমস্যা হয়ে গেল যে কোন দিকটাকে এরা সাপোর্ট করবে। এবার আমাদের ক্ষেত্রে যেমন আমরা খুব সমস্যায় পড়ে গেছিলাম যে কাদেরকে আমরা সাপোর্ট করব। সেক্ষেত্রে আমরা কি ভাবলাম যে আমরা দেখলাম যে জোট নিরপেক্ষ নীতি একটা জোট নিরপেক্ষ কথাটার অর্থ হচ্ছে আমরা রাশিয়াকেও ফুললি সাপোর্ট করব না অথবা ইউএসএকেও ফুললি সাপোর্ট করব না, কিন্তু আমাদের দুজনকেই লাগবে। তো এই যে বিষয়টা, এটা জোট নিরপেক্ষ। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে মতাদর্শতার প্রাধান্য প্রতিষ্ঠাও জাতীয় স্বার্থে অন্তর্ভুক্ত ছিল। তো এটা আমরা একটু আগে দেখলাম যে একদিকে ইউএসএ এবং একদিকে রাশিয়া। একটি দেশের পররাষ্ট্র বা বিদেশ নীতি কোনো পরিস্থিতিতেই জাতীয় স্বার্থে বহির্ভূত হতে পারে না। জাতীয় স্বার্থ বহির্ভূত মানে এটা কী জিনিস? এবার আমার সঙ্গে অন্য কোনো একটা দেশের খুব ভালো সম্পর্ক, এবার সেক্ষেত্রে এবার কোনো কিছু একটা বিষয়ে আমরা ট্রেড বা একটা চুক্তিপত্র করছি। এবার সেক্ষেত্রে এবার আমরা দেখতে পাচ্ছি আমি যদি সেই চুক্তিপত্রে স্বাক্ষর করি, তাহলে আমার দেশের যে নিরাপত্তা বিষয়টা সেটা একটু হলেও প্রভাবিত হবে। তো সেই ক্ষেত্রে যে এবার আমরা না ঠিকই আছে, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে সেই দেশের সঙ্গে, তো আমি এই দিকটা যে একটু স্যাক্রিফাইস করব, সেটা না। বোঝা গেল? তাহলে তো এখানে এটাই বলা হয়েছে যে
কোনো পরিস্থিতি জাতীয় স্বার্থের বহির্ভূত হতে পারে না। সে যতই আমাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক না কেন, তবু আমরা আমাদের দেশকে মনে করো যে একটা সমস্যায় ফেলতে চাই না। আন্তঃরাষ্ট্র সম্পর্ক রচনার ক্ষেত্রে জাতীয় স্বার্থ মুখ্য নির্ধারণের ভূমিকা পালন করে। যেটা একটু আগে আমরা বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন ও সোভিয়েত নেতৃত্বের দ্বারা গঠিত যথাক্রমে ন্যাটো সম্পর্কে আমরা বিশ্বায়নের সময় বলেছিলাম। ন্যাটোর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এবং ওয়ারাশ চুক্তি কোথাও উল্লেখ করা যায়। ন্যাটোটার সম্পর্কে আমরা কি বলেছিলাম, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়াকে অনেক কয়টা দেশে ভাগ করা হয়েছিল, এবং সেই দেশগুলোকে নিয়ে একটা সংগঠন করা হলো, সেটাকে আমরা বলছি ন্যাটো। আর ন্যাটোতে মেইন যে ভূমিকা পালন করছে সেটা হচ্ছে ইউএসএ। সমাজতন্ত্রী চীন ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, গ্রেট ব্রিটেন ও পশ্চিম জার্মানির পারস্পরিক সম্পর্ক জাতীয় স্বার্থের ভিত্তিতে চালিত হয়। সমাজতন্ত্রী কথার অর্থ হচ্ছে সমাজের সকলেই সমান, এই যে চীন আর সোভিয়েত ইউনিয়ন। আর অন্যদিকে যদি আমরা দেখি রাশিয়া, আমেরিকা, এরা হচ্ছে অন্য একটা নীতিতে এরা পরিচালিত। তো এবার গ্রেট ব্রিটেন, পশ্চিম এগুলো পরবর্তী তৃতীয় বিশ্বের দেশগুলির জোট নিরপেক্ষ নীতি কি বলা হলো, যে যেমন জোট নিরপেক্ষ নীতির মধ্যে যে সদস্য দেশগুলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের যে দেশগুলো, তারা মিলে জোট নিরপেক্ষ নীতি চালু করলো। অর্থাৎ এরা বলছে যে আমরা কাউকে একদম স্পষ্টভাবে সমর্থন করব না, যাতে আরেকজনের জন্য আমরা কি হই, যে মনে করো যে একটা খারাপ চোখে পড়ি। তার জন্য বলা হলো যে আমরা এই যে দুটো মেরু বা দুটো যে পক্ষ, এদের থেকে আমরা দূরে সরে থাকব, কিন্তু এদেরকে তো আমাদের কাজে লাগবে বা আমাদের দরকার পড়বে, তার জন্য ভালো মতো সম্পর্ক বজায় রাখবো। তো এবার রাশিয়া এবং ইউএসএ নিয়ন্ত্রিত যে নিয়ন্ত্রণ থেকে এরা বাইরে একটা নতুন একটা জোট তৈরি করলো, যেটাকে আমরা বলছি জোট নিরপেক্ষ। তো এটা গেল। এবার আমরা যদি দেখি একমেরু বিশ্বের জাতীয়, এই সাম্প্রতিককালে অর্থাৎ বর্তমানে একমেরু বিশ্ব আণবিক পারমাণবিক ক্ষেত্র প্রসার, অতি বৃহৎ শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রভৃতির প্রকৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতি প্রণয়নের জাতীয় স্বার্থকে অগ্রগতির দিকে নয়া বিশ্ব ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে। একমেরু মানে এখন আমরা কি দেখতে পাচ্ছি, যে ইউএসএ যে আছে, আমেরিকা, সেটাই মনে করো যে এখন বিশ্বের সবথেকে, যদি আমরা দেখি একটা পাওয়ারফুল কান্ট্রি, তো সেই ক্ষেত্রে এবার সে অবশ্যই চাইবে যে বাকি যে দেশগুলো আছে তার জাতীয় স্বার্থের উপরও যাতে আমার একটা নিয়ন্ত্রণ থাকে। তো সেই হাত থেকে বাঁচার জন্য যে বিভিন্ন দেশগুলো যে তাদের যে পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার বেশি করে দিচ্ছে। সাম্প্রতিককালে তিব্বত সহ চীনের বিভিন্ন প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বা ইরাক সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন আগ্রাসন এক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। যেটা দেখা গেল যে বিভিন্ন, আমরা যদি দেখি যে ধরো কোনো একটা ছোট একটা রাষ্ট্রে কোনো কিছু একটা সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে যে বৃহৎ যে বা শক্তিশালী দেশগুলো, সেগুলো বিশেষ করে নিয়ন্ত্রণ করছে। তো এগুলো গেল প্রকৃতি বা ধারণাটা। এবার আমরা যদি দেখি উপসংহার, তাহলে আমরা দেখলাম যে জাতীয় স্বার্থের কোনো বিকল্প নেই। বস্তুত জাতীয় রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে জাতীয় স্বার্থের ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। জাতীয় রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে জাতীয় স্বার্থের, অর্থাৎ কোনো একটা দেশ যে ঠিকমতো করে টিকে থাকবে কি না, তার জন্য তাদের যে জাতীয় স্বার্থ সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে ছোট ছোট যে দেশগুলো আছে, যেমন আমরা উদাহরণ হিসাবে যদি দেখি ইসের কথা আমরা বলতে পারি মালদ্বীপ, ঠিক আছে। এবার মালদ্বীপের ক্ষেত্রে এবার যদিও একটা ছোট দেশ, এবং এক্ষেত্রে বিভিন্ন এবার যদি আমরা বর্তমানে দেখি বাংলাদেশে বয়কট ইন্ডিয়ার যে প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো নিয়ে বিশেষ করে আমরা আলোচনা দেখতে পাই। এবার ক্ষেত্রে এখানে কি, এবার ওরা ভাবছে যে আমাদের এখানে যে বিশেষ করে প্রোডাক্টগুলো কী হচ্ছে ইন্ডিয়ান। তো এক্ষেত্রে আমাদের যে নিজস্ব যে প্রোডাক্ট,
সেগুলো হয়তো কম গুরুত্ব পাচ্ছে। আর যে কোনো ক্ষেত্রেই এবার যদি আমরা দেখি রাজনীতির ক্ষেত্রে, রাজনীতি এবার আমার একটা দল আছে, সেই দলকে আমার ক্ষমতায় আনার জন্য আমি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি। সেই ক্ষেত্রে আমি একটা দেখলাম যে বয়কট ইন্ডিয়া যে বিষয়টা, সেটা বেশ ভালোই প্রভাব ফেলছে। তো সেক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখি, এটা গেলো আমরা আঞ্চলিক ক্ষেত্রে যদি দেখি, এবার দেশের ক্ষেত্রে যখন হবে, এবার কোনো দেশ পার্টি বা কোনো দলেই বা কোনো সরকারই চাইবে না যে আমি আমার যে দেশে যে একটা স্বাধীনতা বা একটা সার্বভৌম ক্ষমতা অন্য কোনো দেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে। এক্ষেত্রে তাই বলা হয়েছে যে বস্তুত জাতীয় রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে জাতীয় স্বার্থের ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কারণে আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থের ধারণা আজও অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত। তো এই গেল আমরা আমাদের জাতীয় স্বার্থ কী, তাহলে জাতীয় স্বার্থ আমরা শর্টকাটে বুঝে নিলাম এবং ধারণাটা। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় স্বার্থ। তো আমরা দেখলাম, এবার আমার যে জাতীয় স্বার্থ আমি কীভাবে বজায় রাখবো সেগুলো। অর্থাৎ এবার আমি শুধু বললাম যে আমি আমার জাতীয় স্বার্থ এই সেই, কিন্তু এবার সেটাকে বজায় রাখার আমার কোনো সেরকম ধরো যে কোনো পদ্ধতি নেই, তো সেগুলো হলে হবে না। তো সেই রকম পদ্ধতি কিছু কিছু আছে, যেমন পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি আমি কি বললাম, যে আমি একটা দেশের সঙ্গে অন্য কোনো দেশের সঙ্গে যে সম্পর্ক বজায় রাখবো, সেক্ষেত্রে আমি কি কি শর্ত বা কি কি নীতি চালু করতে পারি, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি। তো এখানে বলেছে ফ্রাঙ্কেলের মতে জাতীয় স্বার্থের ধারণা পররাষ্ট্রনীতির একটি প্রধান বিবেচ্য বিষয়। পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে এটা আমরা পাওয়ার বা ক্ষমতা যখন পড়ছিলাম, সেখানেও এই টপিকটা আমরা একটু হলেও দেখেছিলাম যে পররাষ্ট্রনীতি। সেই পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে মৌলিক নির্ধারক হলো জাতীয় স্বার্থ। আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্র নিশ্চিতভাবে অপর কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে না, যেটা আমরা একটু আগেই বললাম যে এবার কোনো একটা ফ্রেন্ডের কলম শেষ হয়ে গেছে, এবার সেক্ষেত্রে আমি একটা স্বেচ্ছায় দিলাম, সেক্ষেত্রে আমি যে একদম নিঃস্বার্থভাবে দিলাম সেটা না, আমারও কিছু না কিছু একটা উদ্দেশ্য আছে। তো সেই রকমভাবে এখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্র নিঃস্বার্থভাবে তাহলে বলা হলো অপর কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে না। যেমন আমরা যদি দেখি শ্রীলঙ্কায় কয়েকদিন আগে অর্থনৈতিক মন্দা দেখা দিয়ে দিল, এর ফলে তখন কি বিভিন্ন দেশ মনে করো যে সেই শ্রীলঙ্কাকে যে কোনো জিনিস দিয়েই হোক বা অর্থ দিয়ে হোক সাহায্য করছে। এক্ষেত্রে এবার ভারতও অবশ্যই করেছিল। এক্ষেত্রে অনেকের প্রশ্ন হতে পারে তাহলে এবার কিসের জন্য দিচ্ছে। এক্ষেত্রে এবার আমরা দেখি যে আমাদের দেশের যে প্রোডাক্টস যেগুলো তৈরি করা হচ্ছে, সেগুলো আমাদের কি করতে হচ্ছে, বাইরে এক্সপোর্ট করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি দেখলাম যে শ্রীলঙ্কা একটা গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো এবার সেই দেশের যদি আর্থিক অবস্থা খারাপ হয় বা সেই দেশটা যদি দেউলিয়া মানে কি একদম টাকা পয়সা নাই এরকম হয়ে যায়, তাহলে আমার প্রোডাক্টসগুলো কি ওখানে বিক্রি হবে? এক্ষেত্রে তাহলে কি দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমার ক্ষতি হচ্ছে বা আমার সমস্যা হবে। এর জন্যই এবার আমরা কি করলাম, যে তাকে মূলধন বা টাকা দিয়ে সাহায্য করলাম। মূলত জাতীয় স্বার্থের ভিত্তিতেই রাষ্ট্রগুলি আন্তর্জাতিক সমস্যার সমাধান সম্পর্কে তাদের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই যে বলা হচ্ছে জাতীয় স্বার্থের ভিত্তিতেই রাষ্ট্রগুলি আন্তর্জাতিক সমস্যার সমাধান, যেমন বর্তমানে যদি আমরা দেখি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিবাদ, সেটা নিয়ে হয়তো ইউএনও যে সম্মিলিত জাতিমঞ্চে বিভিন্ন সে দীর্ঘদিন থেকেই মনে করছে আলোচনা হচ্ছে। তো সেক্ষেত্রেও বলা যায় প্রচার এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমরা বেশিরভাগই দেখি প্রচার যদি আমরা রিজনাল অর্থাৎ আঞ্চলিক ক্ষেত্রে দেখি, যে একটু আগে আমরা বললাম যে এবার যে কোনো পার্টি তার শাসন বা ক্ষমতা বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের প্রচার করতে পারে, তাই না? সেটার মাধ্যম হতে পারে ধরো সংবাদ মাধ্যম। এবার আমরা অনেক সংবাদ মাধ্যমকে দেখি কি যে নির্দিষ্ট করে একটা পার্টিকে বেশি প্রাধান্য দিচ্ছে। এবার এটা বাস্তবে হয় যে আমার যদি একটা দল থাকে, সেই দলকে দাঁড়ানোর জন্য আমার একটা সংবাদ মাধ্যম দরকার হবে, কারণ এবার আমি কি সিদ্ধান্ত নিচ্ছি না নিচ্ছি এবার জনগণের কাছে পৌঁছানোর একটা মাধ্যম কি সংবাদ মাধ্যমে হোক। এখন তো বর্তমানে আমরা দেখি ফেসবুক, টুইটার সব কিছুই। তাহলে এই যেটা, অথবা আমি কি করতে পারি, সভা সমিতি করতে পারছি। এই যে আমরা দেখতে পেলাম এই যে আজকে ভোট, কয়েকদিন আগ থেকেই একদম বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা একদম উত্তরবঙ্গে বসে আছে বা একদম বাড়ি বানায় দিছে। আজকে এখানে
কালকেও এখানে মিটিং মিছিল। তো এই ক্ষেত্রে এটা প্রচার। সেম একই ক্ষেত্রে এটা তো আমরা বললাম যে রিজিওনাল অর্থাৎ আঞ্চলিক ক্ষেত্রে একই। এবার যদি আমরা যে প্রচারের সাহায্যে একটি দেশ তার জাতীয় স্বার্থ সমন্বিত পররাষ্ট্রনীতি অনুকূলে অন্যান্য দেশের মতামত গড়ে তোলে। এটা আমরা কি দেখাচ্ছে, এই যে কয়েকদিন আগেই আমরা দেখলাম G20 একটা সামিট ভারতে হলো, ঠিক আছে। এবার G20 মানে কি, বিশ্বের বড় বড় যে 20টা দেশ যারা অর্থনৈতিক দিক দিয়ে স্টেবল এবং একটা ক্ষমতা সম্পন্ন দেশ, এরকম 20টা দেশ মিলে যে সংগঠনটা সেটাকে আমরা বলি G20। এবং ভারতে এবার সেটা ভারত সেটা সভাপতিত্ব করলো এবং ভারতেই হলো। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ভারতের এবার আমরা দেখলাম যে যখন বিদেশের যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা আসছে তাদেরকে ভারতের যে ঐতিহ্য, এবার আমরা দেখলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে আছে, পিছনে একটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছবি দেওয়া আছে, সেখানে প্রধানমন্ত্রী তাদেরকে ইসে জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে। এবং এই যে ছবিটা আছে বা নালন্দা বিশ্ববিদ্যালয়, সেটার সম্পর্কে কি মনে করো যে অনেক কিছু বলছে যে আমাদের দেশে এই ছিল সেই ছিল। তো এইভাবে তো এবার অন্যান্য এটা বলেছে পররাষ্ট্রনীতির রূপায়ণের একটি শক্তিশালী মাধ্যম হলো রাজনৈতিক প্রচার। রাজনৈতিক প্রচার আমরা দেখতে পাচ্ছি, প্রচারের মাধ্যমে একটি রাষ্ট্র তার গৃহীত নীতিকে বহির্বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে চায়। এবার আমরা কোনো সময় দেখি যে আমাদের যে প্রধানমন্ত্রী আছে তিনি কোনো একটা বিদেশ সফরে গেলেন, ঠিক আছে। এবার বিদেশ সফরে গিয়ে সেখানেও কোনো মিটিং করছেন বা ভাষণ দিচ্ছেন, এর ফলে এবার বিদেশে যারা থাকছে আমাদের ভারতীয় হোক বা সেই দেশের যে জনগণ, এবার শুধুমাত্র যে আমাদের ভারতীয়রাই সেই ভাষণ শুনছে সেটা না, এবার আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কি কি বিষয় নিয়ে বিশেষ করে গুরুত্ব দিচ্ছে, জাতীয় স্বার্থকে বজায় রাখার জন্য কোন কোন পদক্ষেপ নিচ্ছে এবং কি কি করলে সেই জাতীয় স্বার্থ বিশেষভাবে গুরুত্ব পায় সেটা নিয়ে আলোচনা করছে। এর ফলে তখন বহির্বিশ্বের অর্থাৎ বাইরের যে মানুষ এরাও কি বুঝতে পারছে যে না, তাহলে ভারতের যে জাতীয় স্বার্থ সেটা স্ট্রং এবং মনে করছে খুবই একটা কি বলবো যে একটা ভালো। এর ফলে তখন তারাও আমাদের দেশে আসছে। জোট গঠন তো একটু আগেই বললাম, জোট গঠনটা কি জিনিস। যেমন আমরা জোট গঠন বর্তমানে অনেক কিছু দেখতে পাচ্ছি যে আমরা একটা শক্তিশালী যদি আমরা দেখি রাজনৈতিক দল, বর্তমানে যদি আমরা উদাহরণ হিসেবে দেখি ভারতে এখন সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি বিজেপি, বর্তমানে সেন্ট্রাল ক্ষমতায় আছে এবং এর অবশ্যই অপোজিশন পার্টি থাকবে। এবার এই একটা বিজেপি যে দলটা আছে সেই দলটা তো একদম শক্তিশালী, ইভেন ভারতের অনেকগুলো রাজ্যে তাদের সরকার আছে এবং সেন্ট্রালে এদেরই ক্ষমতা আছে। তো এবার আমরা যদি দেখি বিরোধী যে দলগুলো, সেই দলগুলো একাই লড়াই করে একে কি হারানো সম্ভব হবে না। এবার আমি ধরলাম যে আদার্স যে দলগুলো আছে তারা সবাই মিলে আমরা এখন দেখতে পাচ্ছি ইন্ডি জোট, ঠিক আছে। খবরে বা পেপারে কাগজে আমরা দেখতে পাই এই যে ইন্ডিয়া, এটাকে বলা হয় অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডি জোট। এটা কি করলো, এরা যে বিরোধী দলগুলো যে একটা জোট গঠন করলো এবং প্রত্যেকটা রাজ্যেই যে তাদের যে সিট দিবে, অর্থাৎ এখন যেমন লোকসভা ভোট হচ্ছে, এবার মনে করো আমি ধরলাম যে ওয়েস্ট বেঙ্গলে এবার আমি ধরলাম যেমন 42টা আছে। এবার এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলগুলোই সরকার গঠনের যে যতগুলো সিট দরকার সেই সিটগুলো পার করে দিল, ঠিক আছে। এর ফলে তখন কি হবে, এরাই এই যে জোটটা যে আছে এই জোটটাই কি হবে, সরকার পরিচালনা করবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক ক্ষেত্রে। একই রকম করে আমরা যখন বিশ্বের ক্ষেত্রে দেখব তখনও সেম। একটু আগে যেমন আমরা দেখলাম যে রাশিয়া এবং আমেরিকার এদের নিয়ন্ত্রণের থেকে বাইরে থাকার জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো কি করলো, যে জোট নিরপেক্ষ নীতি চালু করলো। আমরা কি দেখতে পাচ্ছি তারপর, যে তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে এরা এবার নিজেদের মধ্যে সার্ক, সেদিনও আমরা বলেছিলাম বিশ্বায়নের ক্ষেত্রে যে সার্ক গঠন করলো। সার্কের যে মেম্বার এটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এরকম 8টা দেশ। তা এদের এবার এরা এই যে সার্ক যে গঠন করলো এটার উদ্দেশ্য কি হলো, যে আমরা দেখতে পাই এবার যেমন আমি এখন যে পরিমাণে ধরো যে অর্থনৈতিক দিক দিয়ে স্টেবল, এবার ধরো আমি একেবারেই অর্থনৈতিক দিক পিছিয়ে, এক্ষেত্রে আমরা কি তখন কোনো ধনী যে ব্যক্তি তার সঙ্গে কি টেক্কা দিতে পারবো না। এক্ষেত্রে এরা দেখলো যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে এই যে যেগুলো অর্থনৈতিক দিক দিয়ে একটু অনুন্নত এবং প্রতিবেশী দেশগুলো, এরা নিজেদের মধ্যে একটা জোট গঠন করলো যেটাকে আমরা বলছি সার্ক। এর সার্ক গঠনের উদ্দেশ্য কি,
যে পাশের যে যেমন আমরা যদি দেখি বাংলাদেশ, এবার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, এবার কোনো দেশের সঙ্গে সম্পর্ক বজায় থাকে মনে করো যে ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলো দিয়েই। তো এবার এটা বলা হচ্ছে এই সার্ক সদস্যভুক্ত যদি কোনো দেশ বিপদে পড়ে তাহলে এই যে বাকি যে দেশগুলো তাকে সাহায্য করবে। তো এটা দেখা গেল। সেম একই রকম করে আমরা দেখতে পাচ্ছি ন্যাটো। ন্যাটো আমরা কি বলেছিলাম যে ন্যাটো সদস্যভুক্ত যে সকল দেশগুলো আছে সেই দেশগুলোর উপর যদি কোনো অন্য কোনো দেশ যদি আক্রমণ করে তাহলে আমরা কি দেখব যে ইউএসএ যে আছে আমেরিকা একদম ডাইরেক্ট যে দেশ আক্রান্ত অর্থাৎ ন্যাটো সদস্যভুক্ত যে দেশকে মনে করো যে আক্রমণ করলো সেই দেশের পক্ষ নিয়ে যে আক্রমণ করলো তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। তো এটা গেল। সোভিয়েত ইউনিয়নের একই দিকে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এটা ন্যাটোটা হচ্ছে আমরা দেখলাম ইউএসএ এর নেতৃত্বে বা ইউএসএ এটাকে নিয়ন্ত্রণ করছে। একই রকম করে ওয়ার্ডার্স সেটা হচ্ছে ইউএসএসআর অর্থাৎ রাশিয়া নিয়ন্ত্রণ করছে। তো বোঝা গেল তো জোট গঠনটা কি, তাহলে জোট গঠনটা হচ্ছে এটাই। নেক্সট যদি দেখি এই যেটা নিয়ে আলোচনা হলো অর্থনৈতিক ঋণ ও সহযোগিতা। অর্থনৈতিক ঋণ ও সহযোগিতার কি জিনিস, যে এখানে বলা হয়েছে যে অর্থনৈতিক সহযোগিতা ও ঋণ প্রদানের মাধ্যমে ক্ষমতাশালী রাষ্ট্রগুলি তাদের জাতীয় স্বার্থ পূরণের লক্ষ্যে কাজ করে। তাহলে এটা কি হলো, যেমন এই যে আমরা যদি দেখি এই যে মালদ্বীপের কোথায় আমরা ধরি বা পাকিস্তানের কোথায় ধরি বা ছোট ছোট যে দেশগুলো আছে বা অনুন্নত দেশগুলো তাদেরকে কি করছে যে উন্নত এবং ক্ষমতাশালী যে দেশগুলো যারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত তারা কি করছে যে তাদের যে জাতীয় স্বার্থ সেই জাতীয় স্বার্থ তাদের লক্ষ্য পূরণের কাজ করছে। এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার কৌশল হিসেবে উন্নত দেশগুলি উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য ও ঋণ প্রদান করে থাকে। এইভাবে উন্নত দেশগুলি আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ইস্যুতে নিজেদের ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এবার যেমন আমরা যদি দেখি আমরা বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশকেই হোক, বাংলাদেশকে তো আমরা প্রচুরভাবে সাহায্য করি, যদিও তারা তবুও মনে কর স্বীকার করে না। বিশেষ করে বাংলাদেশের যদি আমরা মানুষগুলোকে দেখি তারা মানে কি বলবো মানে মনে হচ্ছে উঠতে বসতে শুধু ভারতকে কীভাবে খারাপ করা যায়, ভারতকে কীভাবে কাজ করা সেটা। এই উল্টা দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের ক্ষেত্রেও, ঠিক আছে। কিন্তু সেখানকার লোকেরা যেগুলো জনসাধারণ, প্রত্যেক দেশেরই জনসাধারণ বেশ ভালোই হয়। এবার কোনো দেশের সঙ্গে কোনো দেশের সম্পর্ক ভালো বা খারাপ সেটা নির্ধারণ করা হয় সেই রাষ্ট্রের যে রাষ্ট্রনেতারা, ঠিক আছে, সেটা ক্ষেত্রে। এবার যদি আমরা দেখি মালদ্বীপের ক্ষেত্রে আগের যে রাষ্ট্রপতি ছিল সেই রাষ্ট্রপতির ভারতের সঙ্গে সম্পর্ক ভালোই বজায় রেখেছিল, কিন্তু বর্তমান যে আমরা দেখি প্রেসিডেন্ট সে এবার ভারত বিরোধী বা ভারতকে এতটা দেখতে পান এইরকম মানসিকতা। এর ফলেই তখন তার যে মাসুল বা ফল সেটা ভোগ করছে জনসাধারণ। এর জন্য এবার বর্তমানে তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের জনসাধারণ চাচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক যাতে ভালো রাখা হয়। এবার ভারতের সঙ্গে সম্পর্ক যদি ভালো থাকে তাহলে এবার ট্রেড অর্থাৎ যে আমাদের এখান থেকে অনেক জিনিস তাদের সেখানে যাবে, এর ফলে তাদের অনেকটা মনে করো যে সুবিধা বা আর্থিক স্থিতাবস্থা চলে আসবে। কিন্তু সেই দেশের যে রাষ্ট্রনেতারা বা সেই দেশের যে আর্মি এবার তারা সেটা করতে দিচ্ছে না। এবার যতই হোক তারা এবার ভাবছে যে না আমরা শত্রুতাপূর্ণই বজায় রাখবো, এর জন্য আর তার ফল ভোগ করতে হচ্ছে সেখানকার জনসাধারণ। সেম একই রকম করে মালদ্বীপের ক্ষেত্রেও তাই দেখছি। একই রকম করে আমরা সেরকম পরিস্থিতি ভবিষ্যতে ওই ইসের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো, হয়তো বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুব বেশি করছে। পরবর্তী সময়ে আমরা ধরলাম যে অন্য কোনো একটা প্রধানমন্ত্রী সেখানে হলো, তো এবার তার সঙ্গে যদি ভারতের সম্পর্ক খারাপ হয় তো এর ফলে ভারত এবার কি বিভিন্ন যে সাহায্যগুলো সেই সাহায্যগুলো দেওয়া বন্ধ করে দেবে, এর ফলে তখন সমস্যা হবে। তো এটাই বলা হয়েছে। সেম একই রকম তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে অতি বৃহৎ এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার কৌশল, এই যে উন্নয়ন দেশগুলি অর্থনৈতিক সাহায্য, তাহলে অর্থনৈতিক সাহায্য বোঝা গেল, এবং ঋণ প্রদানটা কী জিনিস। এবার যদি আমরা দেখি যে এবার শ্রীলঙ্কার ক্ষেত্রে হোক বা অন্য কোনো একটা দেশ আর্থিক মন্দার দিকে ঝুঁকে পড়ছে, এক্ষেত্রে আমরা তাকে ঋণ প্রদান করলাম, অর্থাৎ মূলধন দিলাম একটা সামান্য ঋণের পরিবর্তে। তো এর ফলে এবার কোনো সময় এবার দেখবো আমরা যে বিশেষ করে আমরা যদি দেখি বাংলাদেশের বা চীনের ক্ষেত্রে, এবার এবার আমরা যদি দেখি পাকিস্তান, এবার পাকিস্তান আর চীন হচ্ছে আমাদের একটা মানে ভালোই একটা শত্রু, ঠিক আছে। এবার
ওরা এবার ভাবছে হয়তো যে এবার এরা যদি বিদেশ নীতি হোক বা জাতীয় স্বার্থ রক্ষার দিক দিয়ে যদি একটু যদি দুর্বল টাইপের হয়, এবার যেমন আমরা কি দেখি যে যেটা বারবার বলছি যে বিরোধী যে দলগুলো থাকে বা এবার এমন একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমাদের দেশে হলো যে একটু ভীত টাইপের, মনে করো যে একটা স্ট্রং যে ডিসিশন, সেই স্ট্রং ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। বিশেষ করে এটা হয় কোয়ালিশন যে সরকার, কোয়ালিশন মানে যুক্ত, মনে করো যে কী বলবো, জোট সরকার। ঠিক আছে, জোট সরকারটা কী জিনিস? জোট সরকারটা হচ্ছে আমার ধরো যে পিএম হওয়ার জন্য আমার লাগবে 200টা সিট, কথাটা ধরলাম, এবার আমার হয়ে গেছে 150টা। তো এক্ষেত্রে তখন আমি দেখলাম যে আমার তো 150টা আছে, আমাকে আবার 50টা লাগবে। এক্ষেত্রে তখন আমি কি করলাম, বাকি যে দলগুলো আছে তাকে আমরা বললাম যে এক কাজ করো, আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এবার আমার সঙ্গে যুক্ত হও এবং আমরা সরকার গঠন করি। তো এবার ওরা বলছে ঠিক আছে, এবার আমাদেরও তো অনেক কিছু সত্য আছে, এবার আমরা যুক্ত হব ঠিকই, কিন্তু আমাদের ধরো যে এই পথটা লাগবে, ওই পথ লাগবে, এরকম। তো এবার তবু হলো। এবার পরবর্তী সময় দেখলাম যে কিছু এবার বাইরের থেকে যে দেশগুলো, সেগুলো ভারতকে প্রচুর থ্রেট দিচ্ছে বা প্রচুর পরিমাণে ক্ষতি করার চেষ্টা করছে। এর ফলে আমি একটা স্ট্রং ডিসিশন নেওয়ার চেষ্টা করব, স্ট্রং ডিসিশন। কিন্তু এই যে বাকি যে 50 জন বা যে দলগুলো আমার সঙ্গে যুক্ত হয়েছে, এবার তারা সেটার বিরুদ্ধে, যে না আমরা এটা হতে দিব না। এইবার ওরা ভয় দেখাচ্ছে যে যদি তুমি এটা করো তাহলে আমরা কি আমাদের যে জোট বা আমাদের যে সমর্থন সেটা আমরা ফিরিয়ে নিচ্ছি। এর ফলে তখন তুই আবার বা তোমরা আবার এসে হয়ে গেলে যে দুর্বল হয়ে গেলে। তো এই ক্ষেত্রে তো সেম একই রকম করে যখন আমরা তার জন্য আমরা ইসের ক্ষেত্রে দেখেছিলাম পাওয়ার বা ক্ষমতা সম্পর্কে, যে একটা শক্তিশালী একটা রাজনৈতিক দল থাকা দরকার যার স্থিতাবস্থা থাকবে। তো এটা গেল। এবার লাস্ট যে টপিক সেটা হচ্ছে বল প্রয়োগ। এবার বল প্রয়োগটা কী জিনিস এটা আমরা দেখতে জানি যে এবার কোনো একটা দেশ বারবার শুধু, যেমন আমরা যদি দেখি পাকিস্তানের ক্ষেত্রে, যে পাকিস্তান আগে বিভিন্ন দিক দিয়ে মনে করো যে ভারতকে শুধুমাত্র ধরো ভারতের ভিতরে এসে ভারতে বোমা ব্লাস্ট, তারপরে বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে। তো এরপর বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা এটা করো না, বা এটা আমরা অনেক প্রমাণ দিয়ে দিচ্ছি যে তোমরা এটা করেছো, কিন্তু তারা তবুও মনে করো যে চেঞ্জ হচ্ছে না। এক্ষেত্রে লাস্ট যে জাতীয় স্বার্থ রক্ষার যে উপায় সেটা হচ্ছে বল প্রয়োগ। অর্থাৎ বল প্রয়োগ মানে কি, তখন ডাইরেক্ট আমরাও সেটাকে মনে করো যুদ্ধের একটা ঘোষণা করে দিলাম যে ডাইরেক্ট আমরা এখন যুদ্ধে নামবো। তো এবার এই যে বিষয়টা বল প্রয়োগ, এবার বল প্রয়োগ হচ্ছে সবার শেষ একটা পদক্ষেপ। অর্থাৎ যদি তার আগেই আলোচনা করেই হোক বা চুক্তিপত্রই হোক বা বিভিন্ন দিক দিয়ে চেঞ্জ করেই হোক, যে যদি সেটাকে যুদ্ধটাকে বন্ধ করা যায় তাহলে ভালো। তো বল প্রয়োগ আমরা কি দেখতে পাচ্ছি, একদম সর্বশেষ যে উপায়। এবার আমরা বর্তমানে যেমন দেখি, বর্তমানে যেমন স্ট্রং একটা গভর্নমেন্ট আছে, এর ফলে আগে যেমন বিভিন্ন দেশগুলো যদি আমরা বারবার দেখি এই পাকিস্তানের ক্ষেত্রেই, এবার ওরা প্রায় ওই পারমাণবিক বোমার একটা ধুমকি দিত যে আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, এই আছে সেই আছে। তো বর্তমান যে আমরা একটা দেখি যে পিএম আছে, এবার ও বলছে আরে বাবা তোমাদের কাছে পারমাণবিক বোমা আছে তো ভালো কথা, তো আমাদের কাছে যে পারমাণবিক বোমা আছে ওগুলো কি আমরা দীপাবলিতে ফাটানোর জন্য কি আর রাখছি, তাই না? তো এর ফলে এবার ওরা আবার বুঝতে পারবে কিনা যে না, আগের যে পরিমাণে এরা যেরকম ছিল এরকম তো চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যদি একে অ্যাটাক করার চেষ্টা করি তাহলে প্রত্যুত্তর আমরা অবশ্যই পাবো। উদাহরণ হিসেবে আমরা উড়ি সার্জিক্যাল স্ট্রাইক দেখতে পাচ্ছি, বোঝা গেল? তো এক্ষেত্রে যখন এবার ওরা একটু বেশি বা অন্য কোনো দেশও এবার এসে হয়ে গেল, সতর্ক হয়ে গেল যে না ভারত এখন আগের মতো নেই। এবার ভারত আগে যেমন ওই শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করতো, এখন শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করার পর যদি সেরকম না হয় তাহলে তারা বল প্রয়োগও করতে পারে। তো এবার ভালো কথা। এবার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যেমন দেশগুলো যদি করে, তখন আমরা কি জাস্ট যদি আমরা ধুমকিও দেই যে আমরা বল প্রয়োগ করব, তাতেও কাজ হয়ে যাবে, না এটা করতেও পারে, বোঝা গেল? তো এটাই বলা হয়েছে যে বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে থাকে। ঠিক আছে, যে বল প্রয়োগের ভীতি মানে আমরা বলছি যে যদি তোমরা এরকম করো তাহলে আমরা বল প্রয়োগ করব, তাহলে তাতে কাজ হয়ে যাবে। এই যে দৃষ্টান্তস্বরূপ অতীতে এই যে নিকারগুয়া, অ্যাঙ্গোলা, গ্রেনাডার উপরে এবং সম্প্রতি 2003 খ্রিস্টাব্দ ইরাকের উপরে মার্কিন আগ্রাসনের কথা উল্লেখ করা যায়। আর বাস্তবে যদি আমরা দেখি বর্তমানে রিসেন্ট যে ঘটনা সেটা আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন, ঠিক আছে, ইউক্রেন অ্যান্ড রাশিয়ার মধ্যে। এবার সমস্যাটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে এখন বিবাদ, সেই বিবাদটা হচ্ছে কি এসের জন্য,
এবার আমাদের চারপাশ, এবার মনে করো যে আমাদের যে বাড়িটা আছে, এবার বাড়ির চারপাশেই বিভিন্ন মনে করো যে আমার যে শত্রু তার নিয়ন্ত্রিত মনে করো যে বাড়িগুলো আছে। তো এমনিতেই আমার একটা খুব রিস্কে পড়ে আছি। এবার আমার যে যাওয়া আসার যে রাস্তাটা, সেই রাস্তাটাতে একটাই মনে করো যে বাড়ি আছে এবং আমার যে শত্রু পক্ষ সে এটাকেও কন্ট্রোল করার চেষ্টা করছে। এবার আমিও বুঝতে পারছি যে এবার এরও একটু মানসিকতা আছে যে আমি ওর দিকেই যাব। এক্ষেত্রে তখন আমি কি করতে পারি, আমার জাতীয় স্বার্থ রক্ষার জন্য বা আমার অস্তিত্ব রক্ষার জন্য আমি তার উপর অ্যাটাক করে দিয়ে দিলাম। বোঝা গেল তাহলে? তো সেম কাহিনী হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, অর্থাৎ ইউক্রেন ন্যাটোর সদস্যভুক্ত না। এবার ন্যাটোতে যদি এবার ইউক্রেন ন্যাটোতে যুক্ত হওয়ার একটা মনোবাসনা তাদের ছিল, ইউএসএর দ্বারা নিয়ন্ত্রিত, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। এবার রাশিয়া দেখছে যে ইউক্রেন যদি ন্যাটো অন্তর্ভুক্ত হয় তাহলে ইউএসএ তো ডাইরেক্ট মনে করো যে আমাদের বাড়ির পাশ থেকেই আমাকে লক্ষ্য বা কন্ট্রোল করার চেষ্টা করছে। এর জন্য তখন রাশিয়া ডাইরেক্ট ইউক্রেনকে অ্যাটাক করে দিয়ে দিল, অর্থাৎ এই ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার আগেই। এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইউএসএ এবার বিভিন্ন দেশগুলো বলছে যে ইউএসএ কি করছে। এবার ইউএসএ হচ্ছে ওদের একটা নীতি হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি। ক্যাশ অ্যান্ড ক্যারি কথাটার অর্থ হচ্ছে এটাই যে ওরা মানে আমরা যেমন দোকানে যাব, মনে করো দোকানে আমরা কোনো কিছু জিনিস নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে টাকা দিচ্ছি, তো সেম একই রকম করে এদের হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি একটা নীতি আছে। আর এরা খুব সুবিধাবাদী। ইউএসএ আমরা কি দেখি যে রাশিয়া যেমন ভারতের পরম বন্ধু, ইউএসএ হচ্ছে সুবিধাবাদী। এরা যদি দেখে যে নিজের স্বার্থ ভালোভাবে লাভ হবে তাহলে তারা এসে হবে। এবং এবার এরা বলছে যে ইউক্রেন তো ন্যাটোর অন্তর্ভুক্ত না, এর জন্য আমরা ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে পারছি না। তো আমরা দেখলাম যে জাতীয় স্বার্থ রক্ষার যে লাস্ট যে উপায়টা সেটা হচ্ছে বল প্রয়োগ। এটা গেল। তো এই গেল আমাদের জাতীয় স্বার্থ রক্ষার পদ্ধতিগুলো। তো আমরা আজকে জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থের প্রকৃতি বা ধারণা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেগুলো আমরা সম্পর্কে দেখলাম। এখান থেকে যেভাবে প্রশ্নটা আসে সেখানে দেখি যে জাতীয় স্বার্থ কাকে বলে, প্লাস জাতীয় স্বার্থর প্রকৃতি সম্পর্কে আসতে পারে, অথবা জাতীয় স্বার্থ কাকে বলে এবং জাতীয় স্বার্থ রক্ষার যে বিভিন্ন উপায় সেগুলো। এবং এখান থেকে আরেকটা আমাদের পড়তে হবে জাতীয় স্বার্থ কাকে বলে এবং বিদেশ নীতিতে অর্থাৎ ফরেন পলিসি মেকিংয়ে জাতীয় স্বার্থ কীভাবে ভূমিকা পালন করে সেটা। তো খুব ইম্পর্ট্যান্ট ওটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। তো অনেক কিছুই আমরা দেখলাম। পরের দিন তাহলে আমরা যেটা দেখবো যে বিদেশ নীতিতে জাতীয় স্বার্থ কীভাবে ভূমিকা পালন করে এগুলো নিয়ে। তো ওটা করলেই আমাদের প্রথম চ্যাপ্টারটা একদম কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী যে ক্লাসগুলো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় সেখান থেকে আমরা জানি যে বড় প্রশ্ন আসবে না, শুধুমাত্র এসএকিউ এবং এমসিকিউ আসতে পারে। পঞ্চম যে অধ্যায়টা আছে কয়েকটি রাজনৈতিক মতবাদ, সেখান থেকে আমরা দেখতে পাবো বড় প্রশ্ন আছে। তো দেখা যাক পরের ক্লাসে যদি বড় প্রশ্নগুলোই যদি কমপ্লিট করার চেষ্টা করি তাহলে আমরা সেদিন কয়েকটি রাজনৈতিক মতবাদ নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টার থেকে আমরা পরের দিন জাস্ট বিদেশ নীতিতে জাতীয় স্বার্থের ভূমিকাটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। তো আজকে ছিল এই ক্লাস। তো পরের দিন ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।